ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা 2024 গণিতের যে প্রশ্নপত্রগুলি আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, আজকে তার 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এর 1 দাগ এবং 2 দাগের প্রশ্নগুলির সহজ সরলভাবে সমাধান করে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে অনুশীলন করবে। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেব। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমেই দেখো 1 দাগের 1 অঙ্ক, 9 বর্গ ও বর্গমূলের মধ্যে পার্থক্য কত। তাহলে 9 বর্গ সমান কত জানতে হবে এবং 9 বর্গমূল কত সেটাও জানতে হবে। তারপর তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগ করে আমরা বিয়োগফলটি বের করে নেব। প্রথমে 9 বর্গ হিসেব করব। 9 বর্গ আমরা জানি কোনো সংখ্যার বর্গ কীভাবে বের করে, সেই সংখ্যাকে আরেকবার ওই সংখ্যাটি দিয়ে গুণ করতে হয়। তাহলে 9 বর্গ সমান হয়ে যাবে 9 গুণিত 9 সমান 9 9 81। এবার 9 বর্গমূল, 9 বর্গমূল সমান √9। √9 বর্গমূলের একটি নামতা আছে আমরা জানি, 1 1 1, 2 2 4, 3 3 9। তাহলে 9 যেহেতু নামতাতে এসে গেছে, তাহলে এই যে 3 3 9 3টি হলো 9 বর্গমূল। তাহলে বর্গমূল পেয়ে গেলাম 3। এবার এদের পার্থক্য, অতএব এদের পার্থক্য সহজেই পেয়ে যাব। 3 8 11 হাতে 1 7, তাহলে এদের পার্থক্য হয়ে গেল 78। খুবই সহজ ব্যাপার। দেখো 1 দাগে 2 অঙ্ক আছে, এক সমকোণ এক সরল কোণের কত অংশ। এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে 180 ডিগ্রি এর অংশে প্রকাশ করলে যেটি পাবো সেটি হচ্ছে এক সমকোণ এক সরল কোণের অংশ। দেখো এবার কিভাবে করছি। তাহলে প্রথমে এক সমকোণ সমান আমরা লিখে দেব 90 ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এক সমকোণকে এক সরল কোণের অংশে প্রকাশ করে পাই। এক সমকোণকে এক সরল কোণের অংশে প্রকাশ করে পাই। কিভাবে পাবো? যেইটিকে অংশে প্রকাশ করব সেটি হবে লব, যার অংশে প্রকাশ করব সেটি হয় হর। তাহলে যার অংশ এখানে সরল কোণের, তাহলে সরল কোণের অংশে প্রকাশ করছি, তাহলে সরল কোণের মানটি থাকবে নিচে অর্থাৎ 180, সমকোণের মানটি থাকবে উপরে অর্থাৎ লব। যেটিকে অংশে প্রকাশ করব সেটি থাকবে লব, যার অংশে প্রকাশ করব সেটি হয়ে যাবে হর। এইটুকু মনে রাখতে হবে, খুবই সহজ ব্যাপার। এবার কাটাকাটি করে একটু ছোট করে দেবো, 0 0 কাটলো, 9 2 18 সমান 1 2। তাহলে খুবই সহজ হিসাব 1 2। ঠিক আছে। তারপরে 1 দাগে 3 অঙ্ক, বর্গক্ষেত্রের একটি বাহু 2x মিটার হলে ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণিত বাহু বা বাহু স্কয়ার। তাহলে বাহু যদি 2x মিটার হয়,
ক্ষেত্রফল হবে 2x গুণিত 2x, একক হবে বর্গ মিটার, কারণ মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। এবার এটি হিসেব করে দেব। বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 2x মিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 2x গুণিত 2x বর্গ মিটার সমান, গুণ করে দিলে পেয়ে যাব 2 দুগুণে 4, x এ গুণ করলে হয় x এর স্কোয়ার, অর্থাৎ দুটি x এর গুণফল, তো বর্গ মিটার। খুবই সহজ অঙ্ক। তারপরে 1 দাগের 4, -35 মিটার নিচে নামা এর বিপরীত রাশিটি লেখো। প্রথমে আমাকে জানতে হবে -30 মিটার নিচে নামা এর অর্থটাই হচ্ছে 35 মিটার উপরে ওঠা। এই যে -35 মিটার নিচে নামা এর অর্থ হলো -35 মিটার নিচে নামার অর্থ হচ্ছে +35 মিটার উপরে ওঠা। তাহলে 35 মিটার উপরে ওঠা যদি হয় এই রাশিটির অর্থ, তার বিপরীত অর্থ তাহলে কি, তার বিপরীত রাশি কি হবে? 35 মিটার নিচে নামা। তাহলে -35 মিটার নিচে নামা এর বিপরীত রাশিটি আমরা পেলাম +35 মিটার নিচে নামা, অর্থাৎ মাইনাসের বিপরীত প্লাস, এইটা লিখে দিলেও হয়ে যাবে। -35 মিটার নিচে নামা এর বিপরীত রাশিটি হলো 35 মিটার নিচে নামা। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 1 দাগের 5 অঙ্ক, সংখ্যামালাটি কথায় লেখো। সংখ্যামালাটি আছে p/3 - 4। p/3 কে প্রথমে আমরা কথায় লিখব। p/3 কে কথায় লিখলে কি পাবো? p এর 1/3 -4, এবার পুরোটি যদি লিখি তাহলে p এর 1/3 থেকে 4 কম, তবে তো 4 মাইনাস হবে। তাহলে পুরোটি লেখা হলো p এর 1/3 থেকে 4 কম। তাহলে দেওয়া আছে এই সংখ্যামালাটি, তাহলে এই সংখ্যামালাটিকে কথায় লিখলে পাই, এইটিকে কথায় লিখলে পাই p এর 1/3 থেকে 4 কম, ঠিক আছে। তারপরে দেখো 1 দাগের 6 অঙ্ক, 5.3 সেন্টিমিটার, সেমি সমান সেন্টিমিটার সমান কত ডেকামিটার। সেন্টিমিটার থেকে ডেকামিটার করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাকে দেখে নিতে হবে। দেখো এইখানে যে আমি লিখেছি ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তার আগে আছে কিলোমিটার, হেক্টোমিটার, এটা আমরা জানি, এবং শেষে আছে মিলিমিটার। উপর থেকে নিচে যদি যেতে হয় তাহলে গুণ করতে হবে, এবং 1 ঘর গেলে 10 দিয়ে গুণ, 2 ঘর গেলে 1-এর গায়ে 2টা 0 অর্থাৎ 100 দিয়ে গুণ, 3 ঘর গেলে 1-এর গায়ে 3টা 0 অর্থাৎ 1000 দিয়ে গুণ। এবার যদি নিচ থেকে উপরের দিকে যায় ঠিক একইভাবে 1 ঘর গেলে 10 দিয়ে ভাগ, 2 ঘর গেলে 100 দিয়ে ভাগ, 3 ঘর গেলে 1-এর গায়ে 3টা 0 অর্থাৎ 1000 দিয়ে ভাগ। এখানে সেন্টিমিটার থেকে আমাকে ডেকামিটার করতে বলছে। সেন্টিমিটার থেকে তাহলে ডেকামিটারে গেলে ডেসিমিটার 1 ঘর, মিটার আরেক ঘর, ডেকামিটার আরেক ঘর, অর্থাৎ 3 ঘর যেতে হচ্ছে, এবং সেটা নিচ থেকে উপরের দিকে, তাই এটিকে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা 1-এর গায়ে 3টি 0 অর্থাৎ 1000 দিয়ে ভাগ করব।
5.3 সেমি সমান 5.3, তাকে 1000 দিয়ে ভাগ করলে ডেকামিটার পাবো। এবার দশমিক এইখানে আছে, ভাগ করলে একের গায়ে শূন্য যেহেতু আছে, 3টি শূন্য, দশমিকটি 3 ঘর বাম দিকে সরবে, এটি 1 ঘর, আরও 2টি ঘর শূন্য দিয়ে আমাকে তৈরি করতে হবে। তাহলে শূন্য, তার আগে একটি শূন্য দিলাম দশমিকের আগে, 2টি শূন্য দিয়ে 2টি ঘর হলো 5, এইটি 1 ঘর, তাহলে 1 2 3 ঘর সরেছে, 0.0053 ডেকামিটার। খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র এই নিয়মটি মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একের দাগের 7 অঙ্ক দেখো, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। তাহলে প্রথমে 3 সেমি ব্যাসার্ধ অঙ্কন করতে হবে, অর্থাৎ 3 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে নিতে হবে। তারপর সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে দেখো 3 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ একটি অঙ্কন করছি। ঠিক আছে, 3 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করলাম। এখানে আমি লিখে রাখলাম এটি 3 সেমি দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এবার বৃত্ত অঙ্কন করব। মনে করি আমি কেন্দ্রটি নিয়ে নিলাম ও, এইটি বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করতে হবে। তাহলে 3 সেমি মাপের ব্যাসার্ধটি এবার কম্পাসের সাহায্যে মেপে নেব। মেপে নিয়েছি। এরপর কেন্দ্র আমি যেখানে নিয়েছিলাম ও, কেন্দ্রকে কেন্দ্র করে 3 সেমি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করব। খুবই সহজ, দেখে নাও। ঠিক আছে, এইটি হচ্ছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত, যার কেন্দ্র ও। তাহলে ব্যাসার্ধ এখান থেকে যোগ করে দেখিয়ে দিই, যেটি হচ্ছে 3 সেমি। তিন সেমি লিখে রাখলাম। বৃত্ত লিখে দিলাম। ঠিক আছে, এটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত। তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো চলো এবার পরের অঙ্কে যাই। 2 দাগের অঙ্ক। 2 দাগে কী বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 1 দাগে আছে সরল করো। তাহলে সরল করো অঙ্কটিতে দেখো, প্রথমে আছে 7.8 বিযুক্ত 7.8 গুণিত 0.2, তারপর প্রথম বন্ধনী শেষ, ভাজিত 1.2। সরল করার নিয়মে আমরা জানি প্রথম বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হয়। আবার প্রথম বন্ধনীর ভেতরে এখানে বিয়োগ আর এখানে গুণ, তাহলে সবার প্রথমে গুণটি করতে হবে, তারপর এই বিয়োগটি করব, সবশেষে ভাগটি করব। তাহলে সরল করা হয়ে গেল। তাহলে প্রথমে 7.8 থাকলো, বিয়োগ, এবার এই গুণটি করব, 7.8 0.2, 2 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, একে 15। দশমিকের পর এখানে একটি অঙ্ক, এখানে একটি, তাহলে 1 2, ডান দিক থেকে 1 2 গণতি করে এখানে বসিয়ে দেব, সমান হয়ে গেল 1.56। প্রথম বন্ধনী শেষ, 1 ভাজিত 1.2। ঠিক আছে, এবার এই বিয়োগটি করব, 7.8 1.56। তাহলে এখানে 8-এর পর কোনো অঙ্ক নাই, আমি একটি শূন্য দিতে পারি। এবার বিয়োগ করছি, 6 কত দিলে 10, 4 দিতে, হাতে 1, 5 একে 6, 6 কত দিলে 8, 2 দিতে, 1 কত দিলে 7, 6 দিতে, তাহলে 6.24।
এখানে পেয়ে গেলাম 6.24 ভাজিত 1.2। এবার এই ভাগটি আমি ভাগ করে নিতে পারি, আবার ভগ্নাংশ করেও লিখে দিতে পারি। প্রথমে যদি ভগ্নাংশ করি একটু ছোট হবে, তারপর আবার ভাগ করতে পারি। 6.24 আবার একবারেও ভাগ করে দিতে পারি 1.2। যদি এই দশমিকটি তুলি তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক, এখানেও দুটি করতে হবে, দশমিক উঠে গেল। তাহলে পেয়ে গেলাম 624/120। এখন দশমিকটি উঠে গেছে, এরপর ভাগটা করে নিই। 120 624, 6 দিলে 6 বারং 72 হয়, তাহলে 5 দিই, 5 দিলে 5 বারং 60, 600 হয়ে গেল। এরপর 4 নামলো, 2 নামলো, দশমিক একটি দিয়ে দিলাম, 0 হয়ে গেল। এবার 2 দিলে 12 দুগুণে 24 সমান এখানে পেয়ে গেলাম 5.2। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। তারপরে 2 দাগের 2 অঙ্কটি দেখো, মান নির্ণয় করো। এটিও আরেকটি সরল করাই অঙ্ক, খুবই সহজ। কিভাবে করছি দেখো। দেখো এই অঙ্কটি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে, এই যে √76, এই √টি কিন্তু পুরোটিতে আছে। তারপরে +20, এই √টি আবার পুরোটিতে আছে। তারপর +16, এটিও পুরোটিতে আছে। প্লাস √81, এইটি শুধুমাত্র একটিতে আছে। তাহলে আমরা শেষ থেকে করে আসব, অর্থাৎ √81 মান প্রথমে বের করব। √81 মান আমরা বর্গমূলের নামতাতেই পেয়ে যাব, 9 9 81। তাহলে প্রথমে যেটি আছে 76 থাকবে, প্লাস 20টিও থাকবে, প্লাস এই 16 থাকবে, √16 প্লাস এইটি হচ্ছে 9 9 81, তাহলে 9 পেয়ে গেলাম। আবার 76 থাকবে, প্লাস 20 থাকবে, প্লাস 16 9 যোগ করলে পাবো √25। এই √টি এখন বের করব। এইটিও আমরা নামতায় পেয়ে যাব, 5 5 25, তাহলে 76 প্লাস 20 প্লাস এইটা পেয়ে গেছি 5। এই 20 এবং 5 আবার যোগ করে দিলে পেয়ে যাব 76 প্লাস 25 সমান হয়ে যাবে, এইটি সরল করলে পাবো 5। 76 প্লাস 5 সমান হয়ে যাবে √81 সমান 9। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এরপর 2 দাগের 3 অঙ্ক দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি হিসেব করে লেখো। তাহলে সংখ্যা দুটির গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তাহলে প্রথমে ধরে নেব যে বড় সংখ্যাটি সমান 3 গুণিত ছোট সংখ্যা। এবার সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 147, সেখান থেকে ছোট সংখ্যাটি বের করে নেব। কীভাবে বের করছি দেখো। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান 147। আবার দেওয়া আছে বড় সংখ্যাটি সমান 3 গুণিত ছোট সংখ্যা। সংখ্যা দুটির গুণফল 147, এখানে ছোট সংখ্যা গুণিত বড় সংখ্যা সমান 147। তাহলে আমরা লিখতে পারি ছোট সংখ্যা একটি সংখ্যা, বড় সংখ্যা আরেকটি সংখ্যা। ছোট সংখ্যা গুণিত বড় সংখ্যা সমান 147। এবার বড় সংখ্যা সমান 3 গুণিত ছোট সংখ্যা। তাহলে এই বড় সংখ্যাটার জায়গায় আমরা লিখতে পারি 3 গুণিত ছোট সংখ্যা। অতএব ছোট সংখ্যা গুণিত 3 গুণিত ছোট সংখ্যা সমান 147। এইবার দেখো, ছোট সংখ্যা গুণিত 3 গুণিত ছোট সংখ্যা সমান 147। তাহলে ছোট সংখ্যা গুণিত এই ছোট সংখ্যাকে যদি আমরা একটা সংখ্যা মনে করি, গুণিত 3 সমান 147, তাহলে ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান কত পাবো। যেমন যদি বলি একটি সংখ্যা গুণিত 5 সমান হচ্ছে 20। তাহলে সংখ্যাটি কত, একটি সংখ্যা
5 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো, তাহলে সংখ্যাটি সমান আমরা পেয়ে যাব 20/5 সমান 4। এখানেও ঠিক, তাহলে ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা, এই পুরোটাকে যদি মনে করি একটি সংখ্যা গুণিত 3 সমান 147, তাহলে এখান থেকে পেয়ে যাব অতএব ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান 147/3, 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব সমান 3 4 12, 2 থাকে 3 9। এইবার এই 49কে আমরা লিখতে পারি 7 গুণিত 7, একই সংখ্যার গুণফল রূপে লিখলাম। কারণ কি, এখানে আছে ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান 7 গুণিত 7, তাহলে ছোট সংখ্যা কত, অতএব ছোট সংখ্যা সমান 7, অতএব ছোট সংখ্যা 7, বড় সংখ্যা সমান ছোট সংখ্যাটি 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 7 গুণিত 3 সমান হয়ে যাবে এখানে 21, তাহলে সংখ্যা দুটি হবে 7 এবং 21। খুবই সহজ ব্যাপার, ঠিক আছে। তারপরে 4 দাগের অঙ্ক দেখো, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড বিযুক্ত 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড সমান কত। এবার দেখো 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, সেখান থেকে বিয়োগ করতে হবে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। 18 ঘন্টা থেকে 9 ঘন্টা উপরে বড় নিচে ছোট, 19 মিনিট থেকে 55 মিনিট উপরে ছোট নিচে বড়, তাহলে উপরেরটিকে প্রথমে বড় করতে হবে। 15 সেকেন্ড এখানে 48 সেকেন্ড, তাহলে উপরের সেকেন্ডটিকেও বড় করতে হবে। 18 ঘন্টা থেকে প্রথমে আমি 1 ঘন্টা এখানে ধার নিয়ে নিলাম, তাহলে থাকলো এখানে 17 ঘন্টা। 1 ঘন্টা ধার নিলে এখান থেকে পেয়ে যাব 60 মিনিট। 60 মিনিটের 1 মিনিট আবার আমি এখানে দিয়ে দেবো, তাহলে 60 মিনিটের যদি 1 মিনিট এখানে দিই তাহলে এটা হয়ে যাবে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই 60টা আমি এখান থেকে ধার নিয়েছি, তাহলে যদি এটা এখান থেকে নিই তাহলে 18 মিনিট করে দিলাম, আর এখান থেকে 1 ঘন্টা সমান 60 মিনিট, এই দুটি যোগ হয়ে গেল। এইবার তাহলে ঘন্টা পেয়ে গেলাম 17 ঘন্টা, এখানে 9 ঘন্টা, মিনিট পেলাম 60 যুক্ত 18, সেকেন্ড পেলাম 60 যুক্ত 15। এইবার একটি একটি করে বিয়োগ করে দেবো। প্রথমে সেকেন্ডটা বিয়োগ করি, 60 যুক্ত 15 সমান হচ্ছে 75, আর নিচে আছে 48, বিয়োগ করলে কত পাবো, 8 7 15, হাতে 1 4 একে 5, 5 দিয়ে 7 হয়ে গেল 27 সেকেন্ড। মিনিট 60 যুক্ত 18 সমান হচ্ছে 70 78, সেখান থেকে 55 বিয়োগ করব, 5 3 8, 5 দিয়ে 7 সমান হয়ে যাবে 23 মিনিট। ঘন্টা 17 ঘন্টা থেকে 9 ঘন্টা বিয়োগ করলে 9 8 17, 8 ঘন্টা, তাহলে পেয়ে গেলাম 8 ঘন্টা 23 মিনিট 27 সেকেন্ড। সহজেই হয়ে গেল অঙ্কটি। তারপরে 2 দাগের 5 অঙ্ক দেখো, এ এর 30 টাকার 5-এর 6 অংশ, বি এর 45 টাকার 5-এর 9 অংশের মধ্যে কার টাকার পরিমাণ বেশি। তাহলে এ এর টাকা বেশি না বি এর টাকা, তাহলে এ এর টাকার পরিমাণ প্রথমে বের করি, বি এর টাকার পরিমাণ বের করি, তারপর দেখতে পাবো কার টাকার পরিমাণ বেশি। তাহলে এ এর টাকার পরিমাণ সমান এ গুণিত এর টাকার পরিমাণ 30 টাকার 5-এর 6, তাহলে হয়ে যাবে 30 গুণিত 5-এর 6 টাকা, 6 5 30 সমান 25 টাকা। এবার বি এর টাকার পরিমাণ সমান, বি এর টাকা হচ্ছে 45 টাকার 5-এর 9 অংশ, তাহলে 45 গুণিত 5-এর 9 টাকা, 9 5 45 সমান 25 টাকা।
এ এর টাকা পেয়েছি 25 টাকা, বি এর টাকাও পেয়েছি 25 টাকা। অতএব উভয়ের অর্থাৎ এ এবং বি উভয়ের টাকার পরিমাণ সমান। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, খুব সহজেই হয়ে গেল। এরপরে 2 দাগের 6 অঙ্ক দেখো, 3টি ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? এই যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, এই কথাটা থাকলে আমরা জানি সাধারণত গসাগু করতে হয়। তাহলে এখানে 35 লিটার, 56 লিটার এবং 84 লিটারের মধ্যে গসাগু করলে যত লিটার পাবো, সবচেয়ে বড় মাপের পাত্রটির আয়তন তত লিটার হবে। তাহলে প্রথমে গসাগু করে দিই, পেয়ে যাব। প্রথমে 35 এবং 56 গসাগু করি। 1 দিলাম 35, 5 একে 6, 3 2 5, 21। তাহলে এই 35 এখানে নামাতে হবে। আবার 1 দিলাম 21, 4 হলো, 2 একে 3, 21কে আবার এখানে নামাতে হবে। 1 দিলাম 14, বিয়োগ করলে 7, এবার 14 এখানে নেমে গেল, 7 দুগুণে 14। তাহলে 35 56-র গসাগু হলো 7। এরপর 7 দিয়ে 84কে করতে হবে। 7 একে 7, 1 থাকে, 4 নামলো, 7 দুগুণে 14। তাহলে গসাগু পেলাম 7। 35 56 ও 84 এর গসাগু সমান 7। অতএব সবচেয়ে বড় মাপের পাত্রটি হলো 7 লিটার। সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 2 দাগের 7 অঙ্ক, রোমান সংখ্যায় লেখো। এটি হিন্দু আরবিক সংখ্যায় লেখা আছে 71। 71কে রোমান সংখ্যায় লিখতে হবে। দেখো কিভাবে লিখছি। তাহলে হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 71, রোমান সংখ্যায় লিখব 50কে আমরা জানি এল, আর 10 দিলাম এক্স, 60 হলো, 70 হলো, তারপর 1 দিলাম, তাহলে 71। 71কে রোমান সংখ্যায় লিখলে আমরা পেয়ে গেলাম এল এক্স এক্স আই, ঠিক আছে। তারপর 2 দাগের 8 অঙ্ক দেখো, রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এখানে 2টি রোমান সংখ্যা দেওয়া আছে, তাহলে 2টি হিন্দু আরবিক সংখ্যা পেয়ে যাব। দেখো কিভাবে লিখছি। প্রথমেরটি আছে এল এক্স আই আই। এল মানে আমরা জানি 50, 10 দিলাম তার সঙ্গে 60, 61, 62। তাহলে হিন্দু আরবিক সংখ্যায় আমরা পেয়ে গেলাম এটি 62। এরপরে এক্স সি ভি আই আই। এক্সসিটা হিসাব করা হয় আমরা জানি সি সমান হচ্ছে 100 আর এক্স সমান হচ্ছে 10। এক্সসি কথাটির অর্থ তাহলে কি 100 থেকে 10 বিয়োগ, 100 থেকে 10 বাদ দিলে কত হয় 90। তারপরে এই যে ভি আই আই এটার মানে হচ্ছে 7, তাহলে 90 7 যোগ করলে 97। তাহলে এটি আমরা পেয়ে গেলাম 97। মুখস্থ করার কোনো দরকার নেই, সূত্রের মতো অঙ্কের সংখ্যাটি আমি লিখে দিতে পারবো। রোমান সংখ্যা থেকে হিন্দু আরবিক সংখ্যা, হিন্দু আরবিক সংখ্যা থেকে রোমান সংখ্যা, খুব সহজেই হয়ে গেল, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।